আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের এইচএসসি এর ম্যানেজমেন্টের লেকচার 8। এই লেকচার 8-এর টপিক হচ্ছে সংগঠিতকরণ অর্থাৎ সংগঠন। আমরা এই লেকচারের মধ্যে এই সংগঠন নিয়ে খুব ভালোভাবে যে টপিক থেকে প্রশ্ন আসে, সৃজনশীল বলো এমসিকিউ বলো, ওই টপিকগুলো আমরা একটু বেশি ফোকাস করব, আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ ওইগুলো একটু আমরা জাস্ট রিডিং পড়ব। তো তোমরা সবাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এই সংগঠনের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, ওগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে আলোচনা করব ইনশাল্লাহ। কারণ প্রত্যেকটা বছর ওই টপিকগুলো থেকেই একটা নির্দিষ্ট টপিক আছে, এই টপিক থেকে ঘুরাইয়া পেঁচিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো আমি বলবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আমাদের এই বইগুলোতে দাগ দেওয়া আছে, কারণ হচ্ছে কি এটা একটা এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আছে ওগুলো দাগ দেওয়া আছে। তো তোমরা অবশ্যই ওগুলো নোট করে নেবে, আর আমি পড়ার সময় তোমাদের বলবো কোনগুলো নোট করতে হবে আর কোনগুলো নোট না করলেও চলবে। তো তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। সবাই খাতা কলম নিয়ে বসো, যেগুলো নোট করতে বলে ওগুলো নোট করে নাও। তাহলে আমরা শুরু করি। সংগঠন হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। সংগঠন হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ পরিকল্পনায় পরে কিন্তু সংগঠন করা হয়। পরিকল্পনার পরেই কিন্তু কি করা হয়? সংগঠন করা হয়। পরিকল্পনাকে বাস্তবায়নে রূপায়িত করতে প্রতিষ্ঠান নিয়োজিত উপকরণাদিকে সঠিকভাবে সংগঠন করা প্রয়োজন পড়ে। অর্থাৎ যে পরিকল্পনাটা বাস্তবায়ন করবে প্রতিষ্ঠান, সেটা নিয়োজিত যে উপকরণাদি এগুলো থাকবে সেগুলোকে কি করার প্রয়োজন পড়ে? সেগুলোতে অর্থাৎ সংগঠিতকরণ, অর্থাৎ যেটাকে একত্রিতকরণ বলা হয়, অর্থাৎ সংগঠিতকরণ করার প্রয়োজন পড়ে। ভূমি, শ্রম, মূলধন এই তিনটি উপাদান উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলেও তা আলাদাভাবে কোনো উৎপাদন করা অক্ষম। অর্থাৎ উৎপাদনের উপকরণ কিন্তু চারটি। কয়টি? এটা নোট করে নাও। উৎপাদনের উপকরণ চারটি। এগুলো কি? এগুলো হচ্ছে এই যে এখানে তিনটা দেওয়া আছে, সেগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, আরেকটা হচ্ছে এই অধ্যায়ের নাম, অর্থাৎ আরেকটা হচ্ছে সংগঠন। উৎপাদনের উপকরণ যে চারটি আছে সেগুলো হচ্ছে, একটি হচ্ছে কি ভূমি, আরেকটি শ্রম, আরেকটি মূলধন, আরেকটি হচ্ছে কি সংগঠন। একটা প্রতিষ্ঠানে মানুষ, যন্ত্রপাতি, নিয়োজিত উপকরণাদি পৃথকভাবে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। অর্থাৎ যে উপকরণাদিগুলো আছে, যে চারটি মৌলিক উপকরণাদি আছে, সেগুলো আলাদাভাবে কোনো কার্য কি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। যখন এগুলো সংঘবদ্ধ করে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ, দায়িত্ব ও কর্তৃত্ব ভাগ করে দেওয়া হয় ও একের সাথে অন্যের নির্ণীত হয়, তখন একটা কাঠামোর সৃষ্টি হয়। কাঠামোর সৃষ্টি করে ও কর্মক্ষম হয়ে ওঠে। এভাবে সংঘবদ্ধ করার কাজকেই সংগঠিতকরণ বলা হয়। এটা আমরা একটু সংক্ষেপে বলবো, কারণ পরীক্ষার মধ্যে আসতে পারে সংগঠন কাকে বলে। আমরা একটু পরে এটা সংক্ষেপে বলবো। এতটা ছোট প্রতিষ্ঠান যেভাবে সংগঠন, এগুলো আর পড়ার দরকার নাই। আমরা এখন একটু মূল আলোচনার মধ্যে যাই। এই তো সংগঠন বা সংগঠনের ধারণা। আচ্ছা, সংগঠিতকরণের সমার্থক শব্দ হচ্ছে কি সুসংবদ্ধকরণ, গঠনকরণ, নির্মাণ, সংগঠন ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন উপাদানকে বা আলাদা আলাদা কোনো কিছুকে
যখন একত্রে সুসংবদ্ধ বা সম্পর্কযুক্ত করা হয় তাকে সংগঠিতকরণ বলে। অর্থাৎ এই এই ম্যানেজমেন্টের ভাষায় সংগঠন কাকে বলে বিভিন্ন উপকরণকে একত্র করে সুসংবদ্ধ ও সম্পর্কযুক্ত করা হলে তাকে বলা হয় সংগঠিতকরণ। এটা আমরা একটু গুছিয়ে বলবো একটু পর, তোমরা ওটা আমি যখন বলবো নোট করে নিও। কাজ বিবেচনায় সংগঠন ও সংগঠিতকরণ একই অর্থে ব্যবহৃত হয়। অন্যদিকে গুণ বা ভাব অর্থে কিছু লোক মিলে গড়ে তোলা দল বা প্রতিষ্ঠানকে সংগঠন বলে। কি গুণ বা ভাব অর্থে কিছু লোক মিলে গড়ে তোলা দল বা প্রতিষ্ঠানকে সংগঠন বলে। এগুলো নোট করার দরকার নেই। কিছু লোক যখন একই উদ্দেশ্যে একত্রিত হয় তখন তাদের মধ্যে একটি সম্পর্কের সৃষ্টি হয়, যেখানে কেউ নেতা, কেউ অনুসারী, কেউ ঊর্ধ্বতন, কেউ অধস্তন হিসাবে কাজ করে। একটা এমসিকিউ আসতে পারে, সংগঠিতকরণ হচ্ছে ঊর্ধ্বতন এবং অধস্তনদের কাজ। কি সংগঠন হচ্ছে কাদের কাজ? সংগঠন হচ্ছে ঊর্ধ্বতন এবং অধস্তনদের কাজ। এক্ষেত্রে প্রত্যেকের কাজ, দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়। কে কার নিকট কাজের নির্দেশ লাভ করবে ও কার নিকট জবাব করবে তাও বলে দেওয়া হয়। এভাবে সংঘবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে একটা সম্পর্কের কাঠামো গড়ে ওঠে। সংঘবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যকার এরূপ সম্পর্কের কাঠামোকে তাই সংগঠন নামে অভিহিত করা হয়। সংগঠন শব্দটি অর্গানাইজম কি অর্থাৎ সংগঠনের ইংরেজি টার্ম হচ্ছে অর্গানাইজিং। এই অর্গানাইজিং শব্দটি এসেছে হচ্ছে কি অর্গানাইজম থেকে, যার অর্থ কোনো পৃথক সত্তা বিশিষ্ট অংশগুলোকে এতখানি সমন্বিত করা যার ফলে প্রত্যেক অংশের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সামগ্রিক কোনো কিছুর সৃষ্টি হয়। শিশুরা যেমন কতগুলো প্লাস্টিকের বিল্ডিং তৈরি উপযোগী ছোটো ছোটো অংশকে একত্র জুড়ে দিয়ে খেলনা বাড়ি তৈরি করে, একজন সংগঠকও তেমনি বিভিন্ন উপায় উপকরণাদি একত্র করে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। খেলনার ছোটো এগুলো তোমরা একটু পড়ে নিও, এগুলো একটু উদাহরণস্বরূপ বলতেছে। সংগঠনের প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ আমরা এখনো কিন্তু জানি নাই সংগঠন কাকে বলে। আমি তোমাদের বলি, এটা শেষের দিকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো আছে ওখানে পাবা, তোমরা তখন নোট করে নিও। এখন আপাতত আমরা বিস্তারিত আলোচনা করি। সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ আছে। সংগঠন হলো প্রতিষ্ঠানের নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণাদিকে সংহত ও সঠিকভাবে কাজে লাগানোর একটি প্রক্রিয়া। এলিয়েন বলেছেন যে এটা এমসিকিউতে আসতে পারে। এলিয়েন বলেছেন সংগঠন হলো একটি প্রক্রিয়া। সংগঠন হলো একটি প্রক্রিয়া, এটি কে বলেছেন? এলিয়েন, অর্থাৎ এলিয়েনও থাকতে পারে। সংগঠন একটি প্রক্রিয়া, এটি বলেছেন হচ্ছে কি এলিয়েন, যা উদ্দেশ্য অর্জনের জন্য আবশ্যক কার্য শনাক্তকরণ, শ্রেণীবদ্ধকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ ও বন্টন এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের সাথে সম্পর্কিত। উপরোক্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা এখন নিচে রেখাচিত্রের সাহায্যে তুলে ধরা হলো। এই সংগঠনের পক্ষের প্রথম ধাপ হচ্ছে কি কার্য বিভাজন করা। এটা মনে রাখবা, সংগঠনের প্রথম ধাপ কি কার্য বিভাজন করা, আর শেষ ধাপ হচ্ছে কি পারস্পরিক সম্পর্ক স্থাপন। প্রথম ধাপ কার্য বিভাজন, শেষ ধাপ হচ্ছে কি পারস্পরিক সম্পর্ক স্থাপন। তো কার্য বিভাজনের পর হচ্ছে কি দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, তারপরে পারস্পরিক সম্পর্ক স্থায়িতকরণ। অর্থাৎ মূলত হচ্ছে কি একটা কাজকে ভাগ করতে হবে, তারপরে কার উপর দায়িত্ব দিবে, কে দায়িত্ব আদেশ দিবে, কে নির্দেশ দিবে, এটা হচ্ছে কি দ্বিতীয় ধাপে। আর ওরা দায়িত্ব মেনে চলবে, দায়িত্ব অর্পণ করবে,
এটা হচ্ছে কি তৃতীয় ধাপে। আর চতুর্থ ধাপে হচ্ছে কি পারস্পরিক সম্পর্ক স্থাপন হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে একে অপরে কি করবে, পারস্পরিক একটা সম্পর্কের স্থাপন হবে। এটা সম্পর্কে আমরা একটু পর জানবো। আমরা একটা করে জানি কার্য বিভাজন বা বিভাগীকরণ কি। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ কি? ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ বা পদক্ষেপ হলো কার্য বিভাজন। কার্য সঠিকভাবে শনাক্ত বা নির্দিষ্ট করে তা প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করাকে কার্য বিভাজন বলে। এটা অবশ্যই নোট করে নিবা। সঠিকভাবে মানে কাজকে সঠিকভাবে শনাক্ত বা নির্দিষ্ট করে তা প্রকৃত অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করাকে কি বলে? কার্য বিভাজন বলে। কাজ সঠিকভাবে চিহ্নিত বা ভাগ করা না হলে উপযুক্ত কর্মী সংস্থান ও দায়িত্ব অর্পণ সম্ভব হয় না। ধরা যাক সজীবকে একটি ক্লাব, এগুলো তোমরা পড়ে নিবা। কার্য বিভাজন একটা হচ্ছে কি প্রথম ধাপ। তারপর সেখানে হচ্ছে কি দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। কাজ ভাগ করার পর সংগঠনের প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ কি? সংগঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে দায়িত্ব কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করা। উৎপাদন বিভাগ ক্রয় বিভাগের পাশাপাশি থাকলে যদি প্রত্যেক বিভাগের দায়িত্ব কর্তৃত্ব ঠিক করে দেওয়া না হয়, কোনো মালামাল কোন বিভাগে ক্রয় করবে এ বিষয়ে যদি সুস্পষ্ট কর্তৃক ভাগ না থাকে, তবে কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেওয়া স্বাভাবিক। প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকলে সে অনুযায়ী প্রত্যেককে জবাবদিহি করা সহজ হয়। ফলে ফাঁকিবাজি, অন্যের ঘাড়ে দোষ চাপানো ইত্যাদির সুযোগ থাকে না। এটা হচ্ছে কি দ্বিতীয় কাজ, সংগঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এটা হচ্ছে কি সংগঠনের তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নিরূপণের পর সংগঠন প্রক্রিয়ার পরবর্তীত পদক্ষেপ হলো প্রত্যেককে কাজে নিয়োজিত ব্যক্তি বিভাগ উপবিভাগকে তাদের দায়িত্ব কর্তৃত্ব বুঝিয়ে দেওয়া। এক্ষেত্রে দায়িত্ব কর্তৃত্ব সবসময় সমান হওয়া উচিত। এটা হচ্ছে কি নমনীয়তা। এটা সম্পর্কে আমরা জানবো এই নীতিমালাগুলোর মধ্যে। সংগঠনের প্রত্যেক ব্যক্তি বিভাগ উপবিভাগ দায়িত্ব কর্তৃত্ব যথাভাবে বুঝিয়ে দেওয়া হলে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। সেই সাথে প্রত্যেককে তাদের দায়িত্ব কর্তৃত্ব বুঝে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে সচেষ্ট হয়। ফলে কার্যক্ষেত্রে দক্ষতা ও গতিশীলতা কীভাবে বৃদ্ধি পাবে। এখন আমরা জানবো হচ্ছে সর্বশেষ পদক্ষেপ সম্পর্কে। সংগঠনের প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হলো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা, অর্থাৎ স্থাপন করা। এক্ষেত্রে কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন তা ঠিক করা হয়। কে কার নিকট থেকে নির্দেশ লাভ করবে, কার নিকট জবাবদিহি করবে তা বলে দেওয়া হয়। তবে এক্ষেত্রে যাতে কখনো দ্বৈত অধীনতার সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখা হয়। দ্বৈত অধীনতা মানে কি? দ্বৈত অধীনতা মানে হচ্ছে কি একজন ব্যক্তি, যেমন যে নিম্ন পর্যায়ে যে ব্যক্তিগুলো থাকে তারা যেন শুধুমাত্র ওই কাজের জন্য একজন ব্যক্তির কাছে কি করতে পারে, ওই কাজের জন্য যদি তাদের একাধিক ব্যক্তির কাছে কি করতে হয়, জবাবদিহি করতে হয়, ওটাই হচ্ছে দ্বৈত অধীনতা। উপরোক্ত এগুলো আমরা এখন জানবো হচ্ছে আদর্শ সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে। এখানে একটা উদাহরণ দিচ্ছে, এটা উদাহরণটা তোমরা পড়ে নিও। আমি এখন আদর্শ সংগঠন হিসেবে গণ্য করা হয় এরূপ সংগঠন কতিপয় গুণ বৈশিষ্ট্য এবং আদর্শ সংগঠনের কিছু বৈশিষ্ট্য জানবো। আদর্শ সংগঠন হতে হবে উদ্দেশ্য কেন্দ্রিকতা। এখন উদ্দেশ্য কেন্দ্রিকতা মানে কি? প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যকে ঘিরে কোনো কার্যক্রম পরিচালিত হওয়াকে উদ্দেশ্য কেন্দ্রিকতা বলে। এটা নোট করে নেবে তোমরা অবশ্যই। প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যকে ঘিরে কোনো কার্যক্রম পরিচালিত হওয়াকে উদ্দেশ্য কেন্দ্রিকতা বলে। একটি উত্তম সংগঠনের প্রধান বৈশিষ্ট্য হলো এটি এমনভাবে বিন্যস্ত ও সংহত করা হয় যাতে তা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে মুখ্য ভূমিকা রাখতে পারে। উৎপাদনধর্মী একটি প্রতিষ্ঠান যেভাবে সংগঠিত করা হয়, একটি সামাজিক সংস্কৃতি সংগঠনকে সেভাবে সংগঠিত করলে চলে না। একটি সামরিক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে একইভাবে সাজানো হয় না।
তাই একটি ভালো সংগঠনের কার্য বিভাজন, দায়িত্ব, কর্তৃত্ব নির্ধারণ, পারস্পরিক সম্পর্ক নিরূপণের উদ্দেশ্য বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়ে থাকে। একটা সহজ বোধ্যতা, সহজে চেনা যায়, বোঝা যায় এবং ধারণা লাভ করা যায় কোনো বিষয়ে এমন গুণকে সহজবোধ বলে। এই বিস্তারিতগুলো তোমরা পড়ে নিবে একটু। বিশেষ আইনের অভাব, বিশেষ কাজে কর্মী বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের সুযোগকে বিশেষ আইনের সুযোগ বলে। একটি উত্তম সংগঠন প্রতিষ্ঠানের কাজগুলোকে এমনভাবে বিভাজন করা হয় যাতে বিশেষ আইনের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। বাকিগুলো একটু তোমরা পড়ে নিও। আমি কিন্তু তোমাদের পিডিএফটা দিয়ে দিব। সুসংজ্ঞায়িত দায়িত্ব, কর্তৃত্ব। কর্তৃত্ব হলো আদেশ দানের ক্ষমতা, আর দায়িত্ব হলো জবাবদিহি করার ক্ষমতা। এটা মনে রাখবা। কর্তৃত্ব মানে কি? কর্তৃত্ব মানে হলেও আদেশ দানের ক্ষমতা, আর দায়িত্ব হলো জবাবদিহি করার ক্ষমতা। কর্তৃত্ব কাদের কাছে থাকে? উচ্চ স্তরের ব্যবস্থাপকের মধ্যে। আর দায়িত্বে কারা থাকে? হচ্ছে নিম্ন, মানে যারা ফোরম্যান, সুপারভাইজার এরা থাকে। এরা কি করে? ওই ঊর্ধ্বতনের নিকট কি করবে? জবাবদিহি করবে তার কাজের জন্য। কোনো ব্যক্তি বিভাজনের দায়িত্ব, কর্তৃত্ব কতটা সুস্পষ্ট বর্ণনা যথাযথ অনুসরণ করা হয় একটি ভালো সংগঠন আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পড়ে নিবা ভারসাম্য। এগুলো একটি তোমরা পড়ে নিবা। আমরা এখন পড়ব ভারসাম্য নিয়ে। কাজের ভারে এবং দায়িত্ব কর্তৃত্বের মাত্রায় সামঞ্জস্য বিধানের গুণকে কি বলে? ভারসাম্যপূর্ণ বলে। এগুলো একটি তোমরা পড়ে নিবা রিডিংগুলো। আনুগত্য ও শৃঙ্খলা, অন্যের বশ্যতা স্বীকার বা বাধ্যকতার গুণকে আনুগত্য বলে। আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউতে, তো অবশ্যই তোমরা এগুলো নোট করে নিবা আর শিখে নিবা। অন্যের বশ্যতা স্বীকার বা বাধ্যতার গুণকে আনুগত্য বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের নিয়মনীতি মান্য করা চলা শৃঙ্খলা হিসাবে গণ্য। আর বাকি এগুলো একটু তোমরা পড়ে নিও। এখন জানবো হচ্ছে কি আমরা সংগঠন কিছু গুরুত্ব আছে। সংগঠন হলো ইঞ্জিন সদস্য, এটা মনে রাখবা। সংগঠন কি সদস্য? সংগঠন হলো ইঞ্জিন সদস্য। ইঞ্জিন অচল হলে ড্রাইভার বডি বগির যেমন কার্যকারিতা থাকে না, তেমনি একটি প্রতিষ্ঠানের সংগঠিতকরণের কাজ সুষ্ঠুভাবে না হলে ওই সংগঠন কি হতে পারবে না? চলতে পারবে না। মনে করি একটা উৎপাদনধর্মী প্রতিষ্ঠান, উৎপাদন বিভাগ খোলা হয়েছে কিন্তু বিক্রয় বিভাগ খোলা হয়নি, এবং বিক্রয় বিভাগ খোলা হয়েছে কিন্তু তার অধীনে জেলা বা আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা নিয়োগ করা হয়নি। তাহলে প্রধান অফিসের পক্ষে খোলা হয়েছে কিন্তু তার অধীনে জেলা আঞ্চলিক বিক্রয়, তাহলে প্রধান অফিসের পক্ষে 64টি জেলার বিক্রয় কাজ সঠিকভাবে তত্ত্বাবধান ও বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু করা সম্ভব হবে না। প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ, দায়িত্ব ও কর্তৃত্ব সঠিকভাবে বুঝিয়ে দেওয়া যেমনি জরুরি, তেমনি একের সাথে অন্যের সম্পর্ক নির্দিষ্ট করে দেওয়ার প্রয়োজনও পড়ে। আর এগুলো একটু তোমরা পড়ে নিবা। উদ্দেশ্যগুলো হচ্ছে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে উদ্দেশ্যের জন্য সহযোগিতা, এই ব্যাখ্যাগুলো তোমরা একটু পড়ে নিবা। উপকরণের যথাযথ ব্যবহার, তোমাদের পিডিএফ কয়েকটা পেজ নষ্ট হয়েছে। পেজ নষ্ট হয়ে গেছে পিডিএফের। আচ্ছা সমস্যা নাই, এগুলো আমি তোমাদের মুখে পড়াই নিব ইনশাল্লাহ। এটা হচ্ছে বিশেষায়নের সহায়তা, সহজ সমন্বয় নিয়ন্ত্রণ, একটা সৃজনশীল বিকাশ, একটা কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা, এই একটা হচ্ছে কি শৃঙ্খলা প্রতিষ্ঠা। এগুলো একটু তোমরা কষ্ট করে পড়ে নেবা। সংগঠনের মূলনীতি বা নীতিমালা সম্পর্কে আমরা একটু ধারণা নিব, কারণ এই নীতিমালাগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে আমাদের জন্য। এখানে যেগুলো দেখা যাচ্ছে আমরা ওগুলো একটু পড়ি কষ্ট করে, তোমরা একটু কনসিডার করে নিবা আর কি। নীতি হলো কোনো কাজ সম্পাদনের সাধারণ নির্দেশিকা। প্রশ্ন আসতে পারে নীতি কাকে বলে? কোনো কাজের সাধারণ নির্দেশিকাকে কি বলে? নীতি বলে। দীর্ঘদিনের কার্য প্রচেষ্টার মধ্য দিয়ে সকল ক্ষেত্রে এমন কোনো নিয়ম নীতি গড়ে ওঠে যা গৃহীত হয় সঠিকভাবে অনুসরণ করা হলে এবং সুচারুরূপে সম্বোধন করা হয়। এ ধরনের নিয়ম দিক নির্দেশনা নীতি বলা হয়ে থাকে।
কার্যকর সংগঠন প্রতিষ্ঠান ক্ষেত্রে এমন কিছু নিয়ম নীতি আছে যেগুলো নিম্নে তুলে ধরা হলো। এখানে কিন্তু 2-3টা নীতি একটু 3 থেকে 4টা নীতি মিস্টেকের কারণে আসে নাই, ওগুলো আমি তোমাদের মুখে বলতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো এবং নোট করে নাও। একটা হচ্ছে কি লক্ষ্যের নীতি। কি লক্ষ্যের নীতি? লক্ষ্যের নীতি কি? আচ্ছা, লক্ষ্যের নীতি কাকে বলে? সবগুলো আমি কাকে বলে তোমাদের বলতেছি। লক্ষ্যের নীতি হচ্ছে কি, লক্ষ্যের নীতি কাকে বলে? প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে সংগঠন গড়ে তোলা নীতিকে নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা থাকে, প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে, প্রতিষ্ঠানের লক্ষ্যটা কোথায় রেখে? সামনে রেখে, প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে সংগঠন গড়ে তোলার প্রতিষ্ঠানের লক্ষ্য সংগঠন গড়ে তোলার নীতিকে কি বলে? লক্ষ্যের নীতি বলে। একজন সংগঠককে কিন্তু প্রথমে কি করতে হবে? একজন সংগঠনকে অবশ্যই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য কি করতে হবে? বিবেচনা করতে হবে। আচ্ছা, লক্ষ্য যেমন হোক সংগঠন সেভাবে গড়ে তোলা আবশ্যক। অর্থাৎ লক্ষ্য একটা ব্যবস্থাপক যেমনভাবে লক্ষ্যটা কি করবে? বিবেচনা করবে, সেভাবে কিন্তু সংগঠনটা গড়ে তোলা হবে। এটাই কিন্তু লক্ষ্যের নীতির মধ্যে বলা হচ্ছে। তারপর আরেকটা হচ্ছে কি দক্ষতার নীতি। কিসের নীতি? দক্ষতার নীতি। দক্ষতার নীতিটা কি? এটা একটু গুরুত্বপূর্ণ। দক্ষতার নীতি হচ্ছে কম শক্তি। দক্ষতার নীতি কাকে বলে জিজ্ঞেস করলে? কম শক্তি ও উপায় উপকরণ ব্যয়ে উপায় উপকরণ ব্যয়ে কম শক্তি এবং উপায় উপকরণ ব্যয়ে অভীষ্ট লক্ষ্য অর্জনের নীতিকে নীতি বলে। কি? অভীষ্ট লক্ষ্য অর্জনের নীতিকে কি বলে? দক্ষতার নীতি বলে। কিসের নীতি বলে? দক্ষতার নীতি বলে। দক্ষতা বলতে তোমরা বোঝো, অর্থাৎ কম সময়ে সঠিক পরিমাণে কোনো একটা কাজ যদি সঠিকভাবে সম্পাদন করা যায়, সেটি হচ্ছে কি দক্ষতার পরিচয় মেলে। তখন ব্যবস্থাপনা সংগঠনের মধ্যে কিন্তু দক্ষতার বিষয়টি অবশ্যই সবসময় বিবেচনায় রাখতে হবে। তো আরেকটা হচ্ছে কি কাম্য পরিসর নির্ণয় নীতি। কিসের নীতি? কাম্য। আমি তোমাদের যেগুলো দেখা যাচ্ছে না ওগুলো একটু তোমাদের আমি মুখে বলতেছি, তোমরা একটু কষ্ট করে নোট করে নাও। এই নীতিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি পিডিএফটা খেয়াল করি নাই যে এরকম হয়েছে, তোমরা একটু সরি। কাম্য পরিসরের নীতি মানে কি? কাম্য পরিসরের নীতি মানে হচ্ছে কি একজন নির্বাহী সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করার নীতিকে কাম্য সংখ্যক নীতি বলে। কি? একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করার নীতিকে কি বলে? কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলে। তোমরা একটু, আমি মুখে মুখে বলছি, একটু কষ্ট করে লিখে নাও। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন নির্বাহী, ব্যবস্থাপক, পরিচালক, তত্ত্বাবধান আছে। এগুলো কিন্তু কী করবে? এরা কিন্তু তত্ত্বাবধান করবে, অর্থাৎ সংগঠন কাঠামোকে কী করবে? নির্দিষ্ট করবে এরা। একজন নির্বাহী কিন্তু প্রত্যক্ষ তত্ত্বাবধান এমন পরিমাণ নির্বাহী সংখ্যা নির্দিষ্ট করা উচিত, অর্থাৎ একজন নির্বাহী প্রত্যক্ষ তত্ত্বাবধানকে এমন পরিমাণ নির্বাহীর সংখ্যা নির্দিষ্ট করা উচিত যাতে এই যে অধস্তনদের কাজে সঠিকভাবে তত্ত্বাবধান করা যায়, এটা বিবেচনায় রাখতে হবে।
আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ নীতি জোড়াময় শিকল নীতি, যা আমরা হেনরি ফেয়লের নীতির মধ্যেও পড়েছিলাম। কি? জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকলের নীতি। এই জোড়াময় শিকলের নীতি মানে কি? এই জোড়াময় শিকলের নীতি মানে হচ্ছে কি, প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত সকল ব্যক্তি, বিভাগ, উপবিভাগ একে অন্যর সাথে সংযুক্ত করার নীতিকে জোড়াময় শিকলের নীতি বলে। কি? প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো বিভাগ, উপবিভাগ, ব্যক্তিবর্গ আছে সবগুলোকে সংযুক্ত করার নীতিকে কি একে অন্যের সাথে সংযুক্ত করার নীতি হচ্ছে কি জোড়াময় শিকলের নীতি। এই জোড়াময় শিকলের নীতি কিন্তু ব্যবস্থাপনাকে কি করবে? মজবুত করবে। ব্যবস্থাপনা সংগঠনকে মজবুত করে। সংগঠন নীতি অনুসরণ করলে ব্যবস্থাপনা সংগঠন কি হয়? মজবুত হয়। তো আমরা এখন জোড়াময় শিকলের নীতি সম্পর্কেও জানছি। এখন আমরা জানবো হচ্ছে কি, এখানে কয়টা দেওয়া নেই, এই তো দায়িত্ব নির্ধারণের নীতি এটা দেওয়া আছে, নির্দিষ্টকরণের নীতি, এটা একটু এখান থেকে পড়ি। দায়িত্ব হলো কর্ম সম্পাদন বা কর্তব্য পালনের দায়। ব্যক্তি, বিভাগ, কর্ম বা কর্তব্য নির্দিষ্ট করে দিয়ে দায় পালনযোগ্য ও জবাবদিহিতামূলক করার নীতিকে দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি বলে। ব্যবস্থাপনা সংগঠনে কর্মরত প্রত্যেক বিভাগ, উপবিভাগ কর্মীর দায়িত্ব নির্দিষ্ট থাকা আবশ্যক। প্রত্যেকে যেন জানতে পারে তার দায়িত্ব ও কর্তৃত্বের সীমা কতদূর। প্রতিষ্ঠানের উপরের স্তরের নির্বাহীদের দায়িত্ব কর্তৃত্ব বেশি হয় এবং ক্রমান্বয়ে নিম্নের দিকে তা কমতে থাকে। একে ঊর্ধ্বতনের অধিক কর্তৃত্ব, মানে এতে ঊর্ধ্বতন অধিক কর্তৃত্বশালী হয়, অর্থাৎ ঊর্ধ্বতনটা কি হয়? অধিক কর্তৃত্বশালী হয়। ফলে সে যেমনি অধস্তনদের জবাবদিহি করতে পারে তেমনি নিজেও জবাবদিহির সম্মুখীন হতে হবে বাধ্য থাকে। এছাড়া কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সবসময় সমতা বিধান অপরিহার্য। এই পেজটা একটু কীরকম হয়ে গেছে আমি খেয়াল করি না, তোমরা প্লিজ কিছু মনে করিও না। আমি তোমাদের পড়াই দিছি, ওগুলোতে ওই পেজের মধ্যে ওইগুলোই ছিল। আদেশের অক্ষনীতি খুব খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায়। আদেশের অক্ষনীতি আর জোড়াময় শিকলের নীতি এই দুইটা। একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এটা নিশ্চিত করার নীতিকে আদেশের অক্ষনীতি বলে। কি? অর্থাৎ একজন কর্মীর আদেশদাতা হবে একজন মাত্র ব্যক্তি, এটা নিশ্চিত করার নীতিকে আদেশের অক্ষনীতি বলে। অর্থাৎ একজন কর্মীকে একজনই কি করবে? দায়িত্ব দিবে, কাজের দিক নির্দেশনা দিবে, আদেশ দিবে, শুধুমাত্র একজনই দিবে। অর্থাৎ একজন শ্রমিকের জন্য একজনই, অর্থাৎ ওই শ্রমিক ওই কাজের জবাবদিহিকে তা কিন্তু একজনকেই করবে। এরকম নীতি হচ্ছে কি আদেশের অক্ষনীতি। সংগঠন প্রতিষ্ঠাকালে এমনভাবে দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন করা উচিত যেন কোনো ক্ষেত্রে দ্বৈত অধীনতার সৃষ্টি না হয়। অর্থাৎ একজন অধস্তন যাতে প্রত্যক্ষভাবে একজন মাত্র আদেশদাতা থাকে, অর্থাৎ বস থাকে। কোনো কর্মী যেন তাদের কাজের রিপোর্ট একাধিক ঊর্ধ্বতনের নিকট পেশ বা জবাবদিহি করতে না হয়। একাধিক আদেশদাতা থাকলে দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। কি? একাধিক আদেশদাতা থাকলে কিসের সৃষ্টি হয়? দ্বৈত অধীনতার সৃষ্টি হয়, এবং যে অবস্থায় অধস্তনের পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। অর্থাৎ দ্বৈত অধীনতা সৃষ্টি হলে অধস্তনদের পক্ষে সঠিকভাবে কী করা সম্ভব নয়? দায়িত্ব পালন করা সম্ভব নয়। সারল্য ও সুস্পষ্টতার নীতি। সংগঠন কাঠামো চিত্র দেখে যেন এরা বিভিন্ন বিভাগ, উপবিভাগ, কর্তৃত্ব, প্রবাহ ইত্যাদি সম্পর্কে সহজে বোঝা যায় এবং দায়িত্ব ও কর্তৃত্ব যেন সবাই সহজে বুঝতে পারে, এটা নিশ্চিত করার নীতিকে সারল্য সুস্পষ্ট নীতি বলে। এই বাকি একটু ব্যাখ্যাগুলো তোমরা পড়ে নিও। বিশেষায়নের নীতি। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্মবিভাজন ও দায়িত্ব অর্পণের নীতিকে বিশেষায়নের নীতি বলে। বিশেষায়ন বলতে কাজকে সুষ্ঠুভাবে বিভাজন করে একজন কর্মীর জন্য একটি কাজ নির্দিষ্ট করাকে বোঝায়, যাতে সে একই ধরনের কাজ করতে গিয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায়। এতে কর্মীর কার্যদক্ষতা বাড়ে এবং প্রতিষ্ঠানের সর্বস্তরের কাজের গতিশীলতা
বজায় রাখা সহজ হয়। কার্য বিভাজনকালে এ বিষয়ে যথাযথভাবে গুরুত্বপূর্ণ করা উচিত। এই হলো মানে মূলনীতিগুলো। আমরা এখন কিছু প্রকারভেদ সম্পর্কে জানবো আশা করি। সংগঠন কাঠামোর ধারণা কীরকম আছে এগুলো সম্পর্কে একটু জানি। ব্যাখ্যাটা পড়বো না, এগুলো হচ্ছে কি একটু উদাহরণ, তোমরা পড়ে নিও। সংগঠন কাঠামো হলো নিয়োজিত বিভিন্ন বিভাগ ও উপবিভাগ কর্মীদের পারস্পরিক সম্পর্কে একটি কাঠামো চিত্র। সংগঠন কাঠামো যখন একটি চিত্র উপস্থাপন করা হয় ওই চিত্রকে সংগঠন চার্ট অভিহিত করা হয়। অর্থাৎ এরা মনে রাখবা, সংগঠন চার্ট কাকে বললে উত্তর হবে সংগঠন কাঠামোকে যখন একটি চিত্রে উপস্থাপন করা হয় তখন ওই চিত্রকে সংগঠন চার্ট বলা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর, বিভাগ, উপবিভাগ ও ক্ষমতা প্রবাহের চিত্র প্রদর্শিত হয়। সংগঠন কাঠামোর আয়তন ও কাজ, কর্মীর সংখ্যা এবং স্তর বিন্যাসের উপর নির্ভরশীল। ও স্তর বিন্যাস যত বৃদ্ধি পায় সংগঠন কাঠামোর আয়তনও তত বাড়ে। সাংগঠনিক তত্ত্বর উপর কেন্দ্র করে নিচের দেওয়া হলো। সংগঠিত উপরে মহাব্যবস্থাপক, তারপরে ব্যবস্থাপক উৎপাদন বিভাগ, ব্যবস্থাপক বিক্রয় বিভাগ থাকবে, ব্যবস্থাপক ক্রয় বিভাগ থাকবে। তারপরে ব্যবস্থাপক উৎপাদন বিভাগের মধ্যে সুপারভাইজার থাকবে, সুপারভাইজার 1, সুপারভাইজার 2, এই সুপারভাইজার নির্দেশে এতজন কর্মী থাকবে, সুপারভাইজার নির্দেশে এতজন কর্মী থাকবে, এই সুপারভাইজার নির্দেশে এতজন কর্মী থাকবে। ব্যবস্থাপনা বিক্রয় বিভাগের মধ্যে বিক্রয় কর্মকর্তা থাকবে, বিক্রয় কর্মকর্তার বিক্রয় কর্মী থাকবে এতজন। আর ব্যবস্থাপনা ক্রয় বিভাগের মধ্যে বিভাগীয় সংশ্লিষ্ট সহযোগী থাকবে, তারপর বিক্রয় কর্মকর্তা। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের একটা সংগঠন কাঠামো চিত্র। এভাবে কিন্তু সংগঠনটা কি হয় একে অপরের সাথে সংযুক্ত হয় বলা যায় তাকে। সংগঠন কাঠামোর প্রকারভেদ, এটা একটু গুরুত্বপূর্ণ কাঠামো প্রকারভেদটা। মিস্টার মজুমদার এখানে উদাহরণ পড়ার দরকার নাই, আমরা সরাসরি প্রকারভেদের মধ্যে যাব। সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠান নিয়োজিত ব্যক্তিবর্গ বাইরে কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে মিল, মহাব্বত, পছন্দ, সামাজিক, ধর্মীয়, আঞ্চলিক বিভিন্ন কারণের সম্পর্কে সৃষ্টি হলে তাকে আনুষ্ঠানিক সংগঠন বলা হয়। এগুলো মনে রাখবা। ছোট প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে নানা ধরনের সংগঠন কাঠামো আমরা দেখতে পাই, তা আমরা একটা করে জানবো। সরলরৈখিক সংগঠন খুব গুরুত্বপূর্ণ। যে সংগঠন কাঠামো কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে কর্তৃত্ব রেখা কী হবে সর্বোচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখা আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা মনে রাখবা। সাময়িক সংগঠনের আদেশ দানে সরলরৈখিক গতিরেখা প্রতি যে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় তা ঊর্ধ্বতনের আদেশ অধস্তরা বিনা বিধায় মানতে বাধ্য থাকে। একে সাময়িক সংগঠনের সাথেও তুলনা করা হয় হচ্ছে কি সরলরৈখিক সংগঠনকে। আর সরলরৈখিক সংগঠন হচ্ছে কি সবচেয়ে সহজ ও সহজবোধ্য জনপ্রিয় সংগঠন। এক্ষেত্রে অনুরূপ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়। একে কি বলা হয় সামরিক সংগঠনও বলা হয়। আরেকটা হচ্ছে কি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীগণ সহযোগিতা করার জন্য উপদেষ্টা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয় তাকে কি বলে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন বলে। এই কাকে বলে কিন্তু তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সিরিয়াস হও, তোমরা এগুলো মুখস্থ করে নাও। সংগঠন কাঠামো দুই ধরনের কর্মী থাকে, একদল সরলরৈখিক নির্বাহী ও অন্য দল উপদেষ্টা কর্মী। এক্ষেত্রে কর্তৃত্ব ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। এখন যার হচ্ছে কি কার্যভিত্তিক গুরুত্বপূর্ণ। কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যেখানে ব্যবস্থাপক কার্যাবলী কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে একটিকে একজনের বিশেষজ্ঞের উপর ন্যস্ত করে দেয়। এরূপ সংগঠনের বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে নিয়োগ না করে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য কে FEW টেলর, অর্থাৎ কার্যভিত্তিক সংগঠনের জনক FEW টেলর, যেটি সে আবার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এই ব্যবস্থাপনার ধারণার মধ্যে আমরা জানছিলাম এই টেলর সম্পর্কে খুব ভালোভাবে। তোমরা যারা ভিডিও দেখো নাই তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তোমাদের উপকারী হবে। তারপরে ম্যাট্রিক্স সংগঠন। ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ কী? ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ জিজ্ঞেস করলে উত্তর হবে ম্যাট্রিক্স সংগঠন। এটি হলো মূলত
বিভাগীকরণ একাধিক পদ্ধতির মিশ্রণ রূপ। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীকরণ ও ক্ষেত্র বিশেষে অঞ্চলভিত্তিক বিভাগীকরণের সমন্বয়ে দ্বৈত কর্তৃত্ব সহযোগিতার সম্পর্ক সম্মিলিত যে সংগঠন কাঠামো বৃহত্তম প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা হয় তাকে ম্যাট্রিক্স সংগঠন বলে। এটা মনে রাখবা, দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীকরণ, এগুলো মনে রাখবা। এটা কিছু দ্রব্য ও কার্যভিত্তিক দিকগুলো মনে করবা, এটা ম্যাট্রিক্স সংগঠন। এই ধরনের সংগঠন বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে কার্যিক ব্যবস্থাপক, প্রজেক্ট ব্যবস্থাপক, দু ধরনের কর্তৃপক্ষ একই সঙ্গে কাজ করে। এটা হচ্ছে কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের উপর বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রশাসনের কার্য সমাধান করার দায়িত্ব অর্পণ করা হয়। সাধারণত সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠনের বিশেষ ক্ষেত্র বিশেষ প্রয়োজনে এই ধরনের সংগঠন প্রতিষ্ঠা করে কাজ সম্পাদনের চেষ্টা করা হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান, তাঁতি, ভর্তি কমিটি, পরীক্ষা কমিটি ইত্যাদি এরূপ সংগঠনের উদাহরণ। পরিশেষে বলা যায়, বর্তমান বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পূরণের জন্য বিভিন্ন ধরনের সংগঠন কাঠামো ব্যবহৃত হয়। কোনো বিশেষ প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে কোন ধরনের সংগঠন ব্যবহৃত হবে তা নির্ধারণ করা হয়ে থাকে। এখন আমরা একটু বিস্তারিত জানবো। আমরা যে একটু আগে সরলরৈখিক ও পদস্থ কর্মী, কার্যভিত্তিক, ম্যাট্রিক্স, কমিটি, এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, দেন আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। যে সংগঠন কাঠামো কর্তৃত্ব রাখার সমানভাবে উপর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে সরলভাবে নেমে আসে, সেটা হচ্ছে কি সরলরৈখিক সংগঠন। আমরা পড়ছিলাম একত্রে কর্তৃত্ব ব্যক্তিবর্গ স্বক্ষেত্রে অধীনস্থ ব্যক্তিবর্গের উপর অতিমাত্রায় কর্তৃত্বশীল থাকে। সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছিল, কিন্তু সরলরৈখিক সংগঠনকে মনে রাখবা। সরলরৈখিক গতিরেখার প্রতি যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, ঊর্ধ্বতন আদেশ দান বিনা দ্বিধায় মানতে বাধ্য হবে। এরূপ সংগঠন কাঠামোতে আদেশ দান ও পালনের অনুরূপ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সরলরৈখিক সংগঠনের সাথে তুলনা করা হয়। এটি সবচেয়ে পুরনো সহজ প্রকৃতির সংগঠন কাঠামো। এটা মনে রাখবা। জটিল মুক্ত সীমিত আয়তন বিশিষ্ট প্রতিষ্ঠানে এরূপ সংগঠন অধিক ব্যবহৃত হয়। এটা হচ্ছে সংগঠন কাঠামো। মহাব্যবস্থাপক থেকে ব্যবস্থাপক থাকবে, উৎপাদন ব্যবস্থা থাকবে, অর্থাৎ নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সরল রেখা আকারে কি হবে, নেমে আসবে। যেমন তারপর হচ্ছে কি যন্ত্র পরিদর্শী, তারপরে ফোরম্যান 1, ফোরম্যান 2, ফোরম্যান 3, ফোরম্যান থেকে শ্রমিকগণ। এটাই হচ্ছে কি উপর থেকে নিচে পর্যন্ত আস্তে আস্তে নেমে নেবে। এটা হচ্ছে কি সরলরৈখিক সংগঠনের কাঠামো চিত্র। এই সরলরৈখিক সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কি সরল ও সহজ বুদ্ধ সংগঠন, কর্তৃত্বের প্রকৃতি, কর্তৃত্বের প্রবাহ, স্বয়ংপূর্ণ বিভাগ, আন্তঃব্যক্তিয় যোগাযোগ, ব্যক্তিকেন্দ্রিকতা, প্রয়োগক্ষেত্র। এগুলো একটু তোমরা একটু কষ্ট করে একটু বিস্তারিত পড়ে নিবা। কি একটু এখানে যে এরকম দেওয়া আছে একটু বিস্তারিত পড়ে নিবা। এখন আমরা জানবো হচ্ছে কি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন সম্পর্কে। জনাব তালুকদার পারিবারিক সদস্যদের নিয়ে একটি কোম্পানি গঠনপূর্বক নিজে এমডির দায়িত্ব নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। এই কিন্তু উদাহরণগুলো পড়ার দরকার নেই, আমরা একটু এটা পড়ি। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরলরেখা আকারে নেমে আসে এবং সরলরৈখিক নির্বাহীগণ সহযোগিতা করার জন্য সহযোগী পদস্থ কর্মী নিয়োগ করা হয়। অর্থাৎ সরলরৈখিক যে কর্মীগুলো আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আবার কী করা হয়, এই সংগঠনের মধ্যে পদস্থ কর্মী নিয়োগ করা হয়ে থাকে, যেটা আমরা কাঠামোতে দেখতে পাবো। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। উৎপাদক ব্যবস্থাপককে সহযোগিতা করার জন্য সহকারী উৎপাদক ব্যবস্থাপক নিয়োগ বা এরূপ পদ সৃষ্টি এ ধরনের সংগঠনের উদাহরণ। কলেজগুলোতে প্রিন্সিপাল সহযোগিতা করার জন্য ভাইস প্রিন্সিপাল থাকে। মূলত সরলরৈখিক সংগঠনের মধ্য দিয়ে সংগঠন কাঠামোর অগ্রযাত্রা শুরু। সরলরৈখিক সংগঠনের মধ্য দিয়ে কিন্তু কিসের যাত্রা শুরু, সংগঠন কাঠামোর অগ্রযাত্রা শুরু। পরবর্তীতে কাজের পরিসরে বৃদ্ধি পাওয়া দেখা যায় যে একজন উৎপাদন ব্যবস্থাপক এবং ব্যক্তি ব্যবস্থাপকের পক্ষে বিভাগের সকল সুষ্ঠুভাবে সম্ভব হচ্ছে না, আবার একই সাথে দুইজন ব্যবস্থাপক হচ্ছে না। আচ্ছা, আমরা এখন সংগঠন কাঠামোটা জানি। অর্থাৎ এটা হচ্ছে কি যে সরলরৈখিক যে কর্মীটা থাকবে তার সহায়তা প্রদান করার জন্য একটা নতুনভাবে পদস্থ কর্মী থাকবে। এটা আমরা কিন্তু এখন কাঠামো দেখলে বুঝতে পারবো। আমি তোমাদের বুঝাই দিই। দেখো, পরিচালক মণ্ডলী থাকবে, এর জন্য একটা পরিচালক মণ্ডলীর জন্য একটা সচিব আছে মাঝখানে, ব্যবস্থাপক পরিচালকের জন্য একটা মহাব্যবস্থাপক আছে,
তারপরে সহকারী মহাব্যবস্থাপক উৎপাদন, সহকারী মহাব্যবস্থাপক বিক্রয়। এই সহকারী মহাব্যবস্থাপকের মধ্যে আবার উৎপাদন ব্যবস্থাপক আছে, যন্ত্র উপদেষ্টা আছে, কারখানা ব্যবস্থাপক আছে, মান নিয়ন্ত্রক আছে। আবার মহাব্যবস্থার মধ্যে ক্রয় ব্যবস্থাপক আছে, বিক্রয় ব্যবস্থাপক আছে। সহকারী মহাব্যবস্থাপক বিক্রয়ের মধ্যে শ্রমিক কর্মী ব্যবস্থাপক আছে। অর্থাৎ এখানে যে এরকম এখানে দিছে তো এরকম যে ডট ডট এরকম যেগুলো আছে সেগুলো পদস্থ কর্মী, আর যেগুলো এরকম বক্স আকার দেওয়া আছে সেগুলো হচ্ছে সরলরৈখিক। যেমন দেখো এগুলো হচ্ছে সরলরৈখিক। এই সচিব হচ্ছে কি পদস্থ কর্মী, এখানে সরকারি, তারপর হচ্ছে কি যন্ত্র, এটা এইটা এগুলো কি সবগুলো পদস্থ কর্মী। কিছু বৈশিষ্ট্য আছে সরলরৈখিক পদস্থ কর্মী। এরূপ সংগঠনে দু ধরনের কর্মী থাকে। এমসিকিউতে আসলে আসতে পারে কোন সংগঠনে দু ধরনের কর্মী থাকে, উত্তর হবে সরলরৈখিক ও পদস্থ সংগঠনে। একদল সরলরৈখিক নির্বাহী, অন্য দল উপদেষ্টা কর্মী। দু ধরনের কর্মী থাকে, এক্ষেত্রে দু ধরনের কর্তৃত্ব বিরাজ থাকে, সরলরৈখিক কর্তৃক সহযোগিতা কর্তৃত্ব। এক্ষেত্রে সংগঠনের কর্তৃত্ব ব্যবস্থাপনার শীর্ষস্তর থেকে ক্রমান্বয়ে নিচে নেমে আসে ঠিকই সরলরৈখিকের মতো, কিন্তু এখানে একটু কি থাকবে, আলাদা একজন উপদেষ্টা থাকবে। দু ধরনের কর্মী থাকলে সরলরৈখিক কর্মকর্তাগণ এদেরকে মূল দায়িত্বে নিয়োজিত থাকে, এবং পদস্থ ও সহযোগী কর্মীর কাজ হলো সরলরৈখিক কর্মকর্তাকে উপদেশ প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা করা। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখন আমরা জানবো হচ্ছে কার্যভিত্তিক গুরুত্বপূর্ণ। মিস্টার কবির, এটা পড়ার দরকার নেই, আমরা একটু যাব। যে সংগঠন কাঠামোতে কাজের প্রকৃতি অনুযায়ী ছোটো ছোটোভাবে ভাগ করে তার দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের উপর সীমিত সরলরৈখিক কর্তৃত্ব সহযোগী অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের লক্ষণীয় যে সরলরৈখিক নির্বাহীগণ সহযোগিতা করার জন্য এক বা একাধিক পদস্থ সহযোগী বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয়। উদ্দেশ্য থাকে উভয় ধরনের কর্মী নির্বাহীগণ মিলেমিশে দায়িত্ব পালন করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় উভয় ধরনের নির্বাহীর মধ্যে দ্বন্দ্ব প্রতিষ্ঠানের ক্ষতিকর কারণ হয়। সকল কর্তৃত্ব সরলরেখার নির্বাহী থাকায় অনেক সময় যোগ্য বিশেষজ্ঞ সহকারী তার দ্বারা উপেক্ষিত হয়। এতে বিশেষজ্ঞ কর্মী হতাশ থাকেন এবং তার নিয়োগের উদ্দেশ্য অকার্যকর হয়ে পড়ে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কার্যভিত্তিক সংগঠনের উদ্ভব ঘটেছে। FAW টেলর হচ্ছে কি এই কার্যভিত্তিক সংগঠনের জন্য বৃহত্তম প্রতিষ্ঠানের উৎপাদন বিপণনের মতো বিভাগগুলোর জন্য এ ধরনের সংগঠন কাঠামো খুবই কার্যকর। কি বৃহত্তম প্রতিষ্ঠান উৎপাদন বিপণনের মতো বিভাগগুলোর জন্য কিন্তু এই কার্যভিত্তিক সংগঠন গুরুত্বপূর্ণ। সভাপতি থাকবে, সভাপতির মধ্যে পরিচালক, সহসভাপতি, পরিচালক বিক্রয় বিভাগ, সহসভাপতি উৎপাদন বিভাগ, সহসভাপতি শ্রমিক কর্ম বিভাগ থাকবে। তারপরে আবার সভাপতি থেকে আবার কি থাকবে, আবার যন্ত্র প্রকৌশলী বিভাগ থাকবে, কস্ট অ্যান্ড বিভাগ থাকবে, কর্মী পরামর্শ বিভাগ থাকবে, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে, গবেষণা বিভাগ থাকবে, ফোরম্যান এভাবে থাকবে। এইগুলো তোমরা একটু কষ্ট করে এই সারটা কীরকম, কোন সংগঠনের কোন কাঠামোটা কীরকম, এটা একটু মনে রাখবা। কার্যভিত্তিক সংগঠনের প্রধান বৈশিষ্ট্য: কাজের ধরন অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কাজকে এক্ষেত্রে ছোটো ছোটো বিভাগ করা হয়। এর প্রতিটি বিভাগ একযোগে সংশ্লিষ্ট সকল বিভাগকে সেবা প্রদান করে। এর প্রত্যেক বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত থাকে। একজন দায়িত্ব বিশেষজ্ঞের উপর ন্যস্ত থাকে কোন সংগঠনে? কার্যভিত্তিক সংগঠনে। যিনি উচ্চ পর্যায়ে কর্মরত সরলরৈখিক নির্বাহী অনুমোদিত কর্মে সীমিত কর্তৃক ভোগ করেন। বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগ এ ধরনের সংগঠন কাঠামো অধিক ব্যবহৃত হয়। ম্যাট্রিক্সটা খুঁজতেছে যে কমিটির আগে ম্যাট্রিক্সের আগে কমিটি দিছে, কমিটিটা একটু পড়ি। কলেজ একাদশ শ্রেণী প্রিন্সিপাল একার, এগুলো পড়ার দরকার নেই, আমরা এখান থেকে পড়ব। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পক্ষ থেকে অথবা আইনবিধি গঠনতন্ত্র বলে বিশেষ কোনো কার্য সম্পাদনের বার একাধিক ব্যক্তির উপর অর্পিত হলে ওই ব্যক্তির সমষ্টিকে কমিটি বলে। এইরূপ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের কাঠামো সৃষ্টি তাকে কমিটি সংগঠন বলে। সাধারণত কমিটিকে একজন চেয়ারম্যান আহ্বায়ক থাকেন, যিনি কমিটির সভায় সভাপতিত্ব করবেন, দায়িত্ব পালনের সমষ্টিগত প্রচেষ্টাকে জোরদার করেন। প্রয়োজনে কমিটির একজন সদস্য সচিব ও করা
হতে পারে, যিনি সভাপতির নির্দেশ মতো প্রয়োজনীয় দায়িত্ব পালন করেন। তবে কমিটির সকল সদস্য কমিটির কাজে সিদ্ধান্ত গ্রহণে সম অধিকার ভোগ করেন। বিশ্ববিদ্যালয়ে একটা অবাঞ্ছিত ঘটনার কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে গণ্ডগোল ও ভাঙচুর ঘটনা ঘটেছে, চরম উত্তেজনা বিরাজ করেছে। ভিসি মহোদয় বিষয়টি দেখে প্রয়োজনীয় সুপারিশ করার জন্য প্রক্টর আহ্বান করে বিভিন্ন দায়িত্বশীল শিক্ষক সমন্বয়ে 5 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। এটি ঊর্ধ্বতনের পক্ষে থেকে গঠিত কমিটি। বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনার জন্য আইনের পরিচালনা কমিটি ও গভর্নিং ব্যক্তি নিয়োগের বিধান রয়েছে। এর সদস্যগণ যথানিয়মে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত মনোনীত হয়। এটি নিয়ম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য কমিটি সংগঠন কী হয়, নির্বাচিত হয়। এটি নিয়ম ও বিধি গঠিত কমিটির উদাহরণ। দুটি ক্ষেত্রে ব্যক্তিবর্গ কোনো পারিশ্রমিক ছাড়াই সম্মিলিতভাবে তাদের দায়িত্ব পালন করে। কমিটি স্থায়ী ও অস্থায়ী দু ধরনের হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান, গভর্নিং বডি, এগুলো তোমরা একটু পড়ে নেবা। কমিটির বৈশিষ্ট্য। কমিটি বর্তমানকালে একটু বহুল ব্যবহৃত প্রশাসনিক ব্যবস্থা। প্রতিষ্ঠানে এমন কিছু থাকে যে সরলরৈখিক নির্বাহী উপদেষ্টা কর্মী নিয়োগ কোনো বিশেষ বিভাগ খুলে সম্পাদন করা যায় না, অথচ উক্ত কাজ সম্পাদনের প্রতিষ্ঠানের সাথে খুব গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। তাই উক্ত বিশেষ কাজ সম্পাদনের জন্য বিশেষ সাংগঠনিক ব্যবস্থা হিসাবে কমিটি ব্যবহার করা হয়ে থাকে। নিম্নে কমিটির বৈশিষ্ট্য তুলে ধরা হল। একাধিক ব্যক্তির সম্মিলন হলো, মনে রাখবা। নির্বাচিত মনোনীত সদস্য। আমি এগুলো পড়তেছি না, তোমরা একটু ব্যাখ্যাগুলো পড়ে নিও কষ্ট করে। তারপরে স্থায়ী বা অস্থায়ী প্রকৃতির দুই প্রকার হতে পারে কমিটি। খণ্ডকালীন অস্থায়ী কর্ম এগুলো পড়ে নেবে একটু। বহুমুখী উদ্দেশ্য ব্যবহার, বিভিন্ন উদ্দেশ্যের কারণে কিন্তু এটা কমিটি সংগঠন গঠিত হতে পারে। সদস্যদের সমমর্যাদা, সহযোগী ব্যবস্থা। তোমরা একটু কষ্ট করে এগুলো একটু রিডিং পড়ে নেবা। এখন হচ্ছে কি এটা হচ্ছে কি একটু গুরুত্বপূর্ণ মেট্রিক সংগঠনটা, আমরা এখান থেকে পড়ব, এগুলো পড়ব না। দ্রব্য কার্য বিভাগরণের সমন্বয়ে গঠিত সংগঠনকে মেট্রিক সংগঠন বলে। এটা সংক্ষেপে এভাবে বলতে পারো, দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীকরণের সমন্বয়ে গঠিত সংগঠনকে কাঠামোকে মেট্রিক সংগঠন বলে। দ্রব্যভিত্তিক বিভাগীকরণের ক্ষেত্রে প্রতিটি দ্রব্যভিত্তিক বিভাগীকরণের ক্ষেত্রে প্রতিটি দ্রব্য সেবার জন্য যেভাবে আলাদা বিভাগীয় ম্যানেজার কর্মরত থাকে, এক্ষেত্রে প্রতিটি দ্রব্য সেবাকে আলাদা ফ্যাক্টর ধরে তার জন্য একজন প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হয়। অন্যদিকে উৎপাদন, বিপণন, ক্রয়, মানব সম্পদ ইত্যাদি কার্যভিত্তিক বিভাগগুলো এককভাবে কর্মরত থাকে। এক্ষেত্রে কার্যভিত্তিক বিভাগগুলোর ব্যবস্থাপকদের কার্যিক ব্যবস্থাপক বিবেচনা করা হয়। এক্ষেত্রে প্রজেক্ট ব্যবস্থাপক তাদের দ্রব্য ও প্রজেক্টের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন। এইগুলো একটু তোমরা পড়ে নিবা। আমরা এখন কাঠামোটা দেখব। কাঠামো দেখার আগে এটা একটু পড়ি। উভয়ের পারস্পরিক চেষ্টা সহযোগিতার মধ্য দিয়ে আপনি কাজের এ ধরনের গতি সঞ্চালন হয়। মেট্রিক ব্যবস্থাপনার কাজে তিনি সমাধানের জন্য মেট্রিক ম্যানেজার অবশ্যই যোগ্য অধীনস্থদের উপর যথেষ্ট প্রভাবশালী হন। 1960 সালে শুরুতে যুক্তরাষ্ট্রে এরোস্পেস কোম্পানিদের সফল প্রয়োগ দিয়ে এই যাত্রা শুরু হয়। এই মেট্রিক সংগঠনের মাধ্যমে কিন্তু দ্বৈত অধীনতা সৃষ্টি হয়, এটা মনে রাখবা। মেট্রিক সংগঠনের মাধ্যমে দ্বৈত অধীনতা সৃষ্টি হয়। এটা কিন্তু মেট্রিক সংগঠন প্রথম কত সালে গঠিত হয়? 1960 সালে। মেট্রিক সংগঠনের কিছু বৈশিষ্ট্য, এটা হচ্ছে মেট্রিক সংগঠনের কাঠামো। মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা উৎপাদন, ব্যবস্থাপনা মান নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা বিপণন, অর্থাৎ আলাদা আলাদা একটা বিভাগ আছে। তারপরে এটির জন্য আলাদা একটা আছে। প্রজেক্ট ব্যবস্থাপক থাকবে, প্রজেক্ট ব্যবস্থাপক পণ্য কর জন্য থাকবে, প্রজেক্ট ব্যবস্থাপক পণ্যের কর জন্য থাকবে। এটাই হচ্ছে কি ব্যবস্থাপনার মেট্রিক সংগঠনের কাঠামো। কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো আমরা এখন। এটি হলো কার্যভিত্তিক দ্রব্যভিত্তিক বিভাগীকরণের মিশ্রণ। এটি দু ধরনের ব্যবস্থাপক একসঙ্গে কাজ করে।
দু ধরনের ব্যবস্থাপক কাজ করে বলে এটি কিন্তু দ্বৈত অধীনতার সৃষ্টি হয়, এটা মনে রাখবা। কার্যিক ব্যবস্থাপক ও প্রজেক্ট ব্যবস্থাপক। কার্যিক ব্যবস্থাপক কাজ হলো প্রজেক্ট ব্যবস্থাপকের চাহিদা মতো জনশক্তি, উপায়, উপকরণ, সেবা সরবরাহ করা, অর্থাৎ এগুলো হচ্ছে কি কার্যিক ব্যবস্থাপক, এগুলো হচ্ছে কি প্রজেক্ট ব্যবস্থাপক। প্রজেক্ট ব্যবস্থাপক বিশেষ দ্রব্য প্রজেক্টের সামগ্রিক দায়িত্ব গ্রহণ করে এবং যার জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। উভয় ধরনের ব্যবস্থাপকদের চেষ্টা ও পারস্পরিক সহযোগিতার উপর এরূপ সংগঠনের সফলতা নির্ভর করে এবং উভয় ধরনের ব্যবস্থাপক একসঙ্গে প্রজেক্টের ম্যানেজার ও সাধারণ ব্যবস্থাপক নিকট দায়ী থাকে। এ হচ্ছে অধ্যায়ের মানে একটু মূল আলোচনা। এগুলো পড়লে ইনশাল্লাহ এই অধ্যায়টা কভার হয়ে যাবে। তোমরা তারপরেও আমি তোমাদের এই পিডিএফটা দিব, প্লাস পাশাপাশি হচ্ছে কি তোমাদের বাসায় যে বইটা আছে ওই বইটা থেকে একটা মানে একবার রিডিং পড়বা, আর যে গুরুত্বপূর্ণ টপিকের কথা আমি এই ভিডিওতে বলছি ওই টপিকগুলো যখন পড়বা বই থেকে, নিজের বই থেকে, তখন একটু মনোযোগ দিয়ে খুব ভালোভাবে পড়বা। এখন আমরা কিছু জ্ঞানমূলক উত্তর সংক্ষেপ প্রশ্ন বলি। সংগঠন ব্যবস্থাপনা প্রক্রিয়ার কততম ধাপ? দ্বিতীয়তম। উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার সাথে সম্পর্কের কাজ কোনটি? সংগঠন। সংগঠন প্রক্রিয়া প্রথম কাজ কার্য বিভাজন, সংগঠন প্রক্রিয়া শেষ কাজ পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, এটা আমরা পড়ছিলাম। বিশেষ কাজে বিশেষ জ্ঞানকে বিশেষ আইন বলে। কম শক্তি, উপায়, উপকরণ, ব্যয়ে অভীষ্ট লক্ষ্য অর্জনের নীতিকে কি বলে? দক্ষতার নীতি বলে। একজন নির্বাহী সরাসরি তত্ত্বাবধান নিয়োজিত কর্মীর সংখ্যা কি বলে? ব্যবস্থাপনা পরিসর বা তত্ত্বাবধান পরিসর যেটাকে কাম্য পরিসরও বলে। সিইও এর পূর্ণরূপ কি? এটা কিন্তু আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এটা এই পূর্ণরূপটা ছিল। সিইও এর পূর্ণরূপ হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। প্রাচীন সহজ সরল সংগঠন কাঠামো হচ্ছে কি সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠনের তুলনা করা হয়। সরলরৈখিক সংগঠনকে কোন ধরনের সংগঠন সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়? সরলরৈখিকে। কোন ধরনের দ্বৈত নির্বাহী থাকে, অর্থাৎ দুইজন নির্বাহী থাকবে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে? কোন ধরনের সংগঠনের ব্যবস্থাপক উপদেষ্টার পরামর্শ গ্রহণ করতে পারেন? সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে? এফএডব্লিউ টেলর, যিনি আবার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকও। নির্বাহী দায়িত্বে বিশেষজ্ঞ কর্মী থাকলে তাকে কোন ধরনের সংগঠন বলে? তাকে কার্যভিত্তিক। দ্রব্য কার্যভিত্তিক বিভাগের মিশ্র হচ্ছে ম্যাট্রিক্স। নানামুনি নানার এই কথাটি প্রযোজ্য হচ্ছে কমিটি সংগঠনের সাথে। সাধারণত অস্থায়ী প্রকৃতির সংগঠন কাঠামো কোনটি? কমিটি সংগঠন। জ্ঞানমূলক প্রশ্ন কীরকম আসতে পারে একটু ধারণা নিই। দেখো এটা কত সাল আসছিল, এটাই যেহেতু আগের বই। আর রাজশাহী বোর্ড বি, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড। সংগঠন কি এখানে আছে, দেখো এখান থেকে তোমরা এগুলো ধারণা নেবে। সংগঠন কাঠামো, সংগঠন চরিত্র, কার্য বিভাজন, মানে কীরকম প্রশ্ন আসে এগুলো সম্পর্কে ধারণা পাবা। সরলরৈখিক সংগঠন কি? সরলরৈখিক পদস্থ, এগুলো কিন্তু আমরা আলোচনা করছিলাম রেডিনের মধ্যে সবগুলো নিয়ে। ম্যাট্রিক সংগঠন কি? কর্তৃত্ব কি? দায়িত্ব কি? ব্যবস্থাপনা কাম্য পরিসর কি? এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা। বিশেষ আইনের কি? আনুষ্ঠানিক সংগঠন কি? অনানুষ্ঠানিক সংগঠন কি? তারপর অনুধাবন প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের জন্য যে প্রশ্নটা আসে ওটা আসলে কীরকম আসতে পারে? সংগঠন বলতে কী বোঝায়? সংগঠনের কার্য বিভাজন অপরিহার্য কেন? সংগঠন কাঠামো বলতে কী বোঝায়? সংগঠন কাঠামো নির্ধারণ কেন প্রয়োজন? সংগঠিতকরণের মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠানের সম্পর্কে কাঠামো গড়ে ওঠে? সংগঠন চার্ট প্রতিষ্ঠানের সম্পর্কে কীভাবে ধারণা দেয়? আদর্শ সংগঠন দায়িত্ব কর্তৃত্ব ভারসাম্য হয় কেন? দ্বৈত অধীনতার সংগঠন পরিহার করতে হয় কেন? আনুষ্ঠানিক সংগঠন শৃঙ্খলা গুরুত্বপূর্ণ কেন? মানে এরকম সরলরৈখিক সংগঠন। দেখো সংগঠন প্রকারভেদগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ক্ষেত্রে বিশেষ করে। তো তোমরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্নগুলো শিখে নিবে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের, কারণ এগুলোতে তোমাদের জ্ঞানমূলক 1 নাম্বার, অনুধাবনে 2 নাম্বার। এই নাম্বারগুলো যেন মিস না যায়। এই নাম্বারগুলো মিস গেলে কিন্তু তোমাদের সৃজনশীলের নাম্বার 10-এর মধ্যে কম উঠবে। যদি এই 3টা নাম্বার 3-এ 3 পাও তখন তোমাদের কিন্তু সৃজনশীলের মধ্যে নাম্বারটা একটু বেশি আসবে। তো তোমরা সবাই অবশ্যই এই আগের ভিডিওগুলো দেখে নিবা যারা দেখো নাই, আর অবশ্যই ক্লাসগুলো নোট করে পড়বা। যেগুলো নোট করতে বলছি অপ্রয়োজনীয় কিছু পড়ার দরকার নাই, যেটা আমাদের জন্য প্রয়োজন। যে টপিক থেকে প্রত্যেকটা বছরই প্রশ্ন আসে ওই টপিকটা আমরা একটু জোর দিয়ে পড়বো, একটা মনোযোগ সহকারে ওই টপিকটা একটু বেশি করে পড়বো। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবা, দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা সেই কামনাই করি।
তোমরাও আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন তোমাদের বেস্ট সার্ভিসটা দিতে পারি ইনশাআল্লাহ। তোমরা ইনশাআল্লাহ সবাই সফল হবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।